গল্পের ঠিকানা, ও গল্পের ঠিকানা, ও গল্পের ঠিকানা। বাংলা সাহিত্যের নানা স্বাদের গল্পকে অডিও স্টোরির মাধ্যমে রিয়েলিস্টিক করে তৈরি আমাদের বিশেষ নিবেদন গল্পের ঠিকানা। আজকে গল্পের ঠিকানাতে রয়েছে লেখক শ্রী অনিন্দ পালের কলমে এক ভয়ঙ্কর ভৌতিক গল্প, থামিনের কান্না। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি সৌমাল্য। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, থামিনের কান্না। মারিয়াম দুপুরের খাবারের মেনু কি হবে জানার জন্য দেবুকে অনেকক্ষণ ধরেই মোবাইলে ধরার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু নট রিচেবল ছাড়া অন্য কোনো সাড়া নেই। কী যে হয় নেটওয়ার্কের! বেশ বিরক্ত হয়েই টিভিটা ছেড়ে বসলো সোফায়, কিন্তু সেখানেও সমস্যা, কেবল নেই। অদ্ভুত তো! বিরক্ত মারিয়ামের এবার হাসি পেয়ে গেল। কি অদ্ভুত পরিস্থিতি রে বাবা! এবার কি? ঠিক তখনই ডোরবেলটা বেজে উঠল। এখন কে হতে পারে? কাগজ দূত তো দিয়ে গেছে, তোলা কাজের রোহিণী চলে গেছে আজকের কাজ সেরে। সৌভিক তার ভাইয়েরও আজ আসার কথা নেই। পরিও হস্টেলে, মাত্র 2 দিন আগে গেল। এবছর উচ্চ মাধ্যমিক, তা এখনই আর আসবে না। তাহলে কে হতে পারে? 7-5 ভাবতে ভাবতে দরজার আই হলে চোখ রাখল মারিয়াম। দরজার বাইরের মানুষটাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল সে। আরে, এই মহিলার সঙ্গে তো সেদিন মলে কথা হয়েছিল। হ্যাঁ, মারিয়ামের মনে পড়ল, পরিষ্কার ভেসে উঠল চোখে সেদিনের ঘটনা। সেদিন বিকেলে হঠাৎ দেবুর ফোন। একটা জমির ব্রোকারির টাকা পেয়েছে, বেশ অনেকটা টাকা। মারিয়ামকে তক্ষুনি একটা অটো ধরে যেতে হলো। কেনাকাটা করতে দেবু জুড়ি নেই। সদ্য তৈরি বাড়িটাকে সাজানোর জন্য সেদিন তারা এক ধাক্কায় লাখখানেক টাকার ফার্নিচার আর প্রচুর জামা কাপড় কিনল। মলে টাকা পেমেন্ট করে বেরোবার ঠিক আগে তাদের সঙ্গে যে কথা বললেন ওই মহিলা। কিছু একটা ব্যাপারে কথা বলতে চাইছিলেন, কিন্তু দেবুর একটু তাড়া ছিল বলে সে কথা শোনা হয়নি। তবে সেই তাড়াহুড়োতে দেবু ওই মহিলাকে নিজের একটা কার্ড দিয়েছিল। হয়তো সেই কার্ডের সূত্র ধরেই ইতস্তত করতে করতে দরজাটা খুলল মারিয়াম। নমস্কার, সেদিন মলে আপনার স্বামী কার্ডটা দিয়েছিলেন, ভাবলাম চলে আসি একবার। একটু মৃদু হাসি লেগে আছে সেই মহিলার মুখে। সেদিন তাড়াহুড়োতে খুব একটা ভালো করে লক্ষ্য করা হয়নি। আজ দেখল মারিয়াম। 60-এর কাছাকাছি বয়স হবে, কিন্তু দেখে বোঝা যায় একসময় অত্যন্ত সুন্দরী ছিলেন। হলদেটে ফর্সা চামড়ায় এখনও বয়সের ছাপ খুব একটা স্পষ্ট হয়ে ওঠেনি। মাথার চুলেও তেমন পাক ধরেনি। শুধু একটা জিনিস বেশ অদ্ভুত লাগলো মারিয়ামের। মহিলার সমস্ত দেহের তুলনায় কনুই থেকে হাতের কবজি পর্যন্ত অংশ যেন বেশ কালো। শুধু কালো নয়, কেমন একটা পোড়া পোড়া মতো যেন। আমি কি ভেতরে আসতে পারি? প্রশ্ন শুনে সম্বিত ফেরে মারিয়ামের। একটু অপ্রস্তুত হয়ে দরজা ছেড়ে সরে দাঁড়ায়। আরে আসুন আসুন, ভিতরে আসুন। ধন্যবাদ, আমি কই বললাম যা। ভদ্রমহিলা সোফায় বসতে বসতে বললেন। মারিয়াম নাম শুনে বুঝল ভদ্রমহিলা বাঙালি নন, কিন্তু ঠিক কোথাকার তাও ধরতে পারল না। তবে মারিয়ামের মনে হলো এই নামটা কোথাও শুনেছে সে, একটু যেন চেনা চেনা লাগছে। যাই হোক, কৌতূহল চেপে রেখে মারিয়াম নমস্কার জানিয়ে বলল, আমি। আরে জানি তো, তুমি মারিয়াম সরকার, তোমার হাজব্যান্ড দেবব্রত সরকার, নিকনেম দেবু, আর তোমাদের মেয়ে পড়ি, হায়ার সেকেন্ডারি দেবে, হস্টেলে থাকে, আর তোমার বাড়ি বর্ধমান শহরে। মারিয়াম ততক্ষণে হাঁ হয়ে গেছে।
তাদের সম্পর্কে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ জানেন ইনি। কিন্তু কেমন করে? ভদ্রমহিলা যেন তার মনের কথা বুঝতে পারলেন। একটু থেমে অল্প হেসে বললেন, কি করে এসব জানি? কিন্তু তা কিন্তু জিজ্ঞাসা করো না, ওটা তুমি ভাবতে ভাবতে পেয়ে যাবে। লামজার মুখে একটা রহস্যের হাসি ছড়িয়ে পড়ল। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল মারিয়ামের। সে এমনিতে কথা বলতে বা গল্প করতে খুব ভালোবাসে। পাড়া প্রতিবেশী কেউ আসলে খুশিই হয়। এই তো সেদিন রুমিদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই গিয়েছিল দুধ বসিয়ে এসেছে। পোড়া গন্ধে পরি ছুটে গিয়ে গ্যাসটা অফ করে। না হলে কি যে হতো। ভাগ্যিস পরি তখন বাড়িতে ছিল। কিন্তু কেন জানি আজ মারিয়ামের মুখ থেকে কথা বের হচ্ছে না একটাও। একটা অদৃশ্য আঠা দিয়ে কেউ যেন তার ঠোঁট দুটো আটকে দিয়েছে। এক গ্লাস জল হবে মারিয়াম? লামজার গলা শুনে আবার যেন নড়ে চড়ে উঠল মারিয়াম। একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সাথে একটু চা করি। চা? আচ্ছা ঠিক আছে, চা আমি খাই না, তবে তুমি বলছো যখন এই মেঘলা দিনে খাই তখন তবে শুধু চা, অন্য কিছু কিন্তু নয়। কিছুক্ষণ পর চা নিয়ে যখন বসার ঘরে ঢুকলো মারিয়াম, যা দেখল তাতে সে খুবই অবাক হয়ে গেল। তার অগোছালো বসার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেউ। এইটুকু সময়ে এত জিনিসপত্র সব সরিয়ে এত সুন্দর করে সাজানো কি করে সম্ভব? মাথা এলো না মারিয়ামের। নতুন কেনা ফার্নিচারগুলো এমনভাবে রেখেছে কেউ যেন ওইখানে রাখার জন্যই সেগুলোকে আনা হয়েছিল। এমনকি বুক সেলফের অগোছালো বইগুলো কে যেন একটা একটা করে পেড়ে সাজিয়ে দিয়েছে। নিজের বসার ঘরটাকে নিজেই চিনতে পারছিল না মারিয়াম। কি কেমন লাগছে? এবার বেশ সুন্দর হয়েছে ঘরটা, শুধু ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। লামজা ঘরের উত্তর পূর্ব দিকটা আঙুল দিয়ে দেখালেন। মারিয়ামের বিস্ময় কাটছে না দেখে লামজা বললেন, আমি ইন্টেরিয়ার ডেকোরেশনে কাজ করি। সেদিন তোমাদেরকে সেটাই বলতে চাইছিলাম। তোমরা ফার্নিচারে অর্ডার করলে, তাই ভাবলাম যদি। একটু থেমে চায়ের কাপটা শেষ করে মারিয়ামের হাতে দিয়ে বললেন লামজা, আজ আমি আসি, হ্যাঁ, কয়েকদিন পর আবার আসবো। তারপর সেই রহস্যময় হাসি মুখে মাখিয়ে যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎ করেই চলে গেলেন। বেশ কিছুদিন কেটে গেছে এরপর। লামজার ঘটনাটা প্রায় ভুলেই গেছে মারিয়াম। দেবু তো এমনিতেই অপ্রয়োজনীয় কোনো কিছু মনে রাখতে চায় না। এই ঘটনাটাও তাই তার স্মৃতিতে কোনো ছাপ ফেলতে পারবে না, সেটাই স্বাভাবিক। গত কয়েকদিন ধরে মারিয়ামের শরীরটা ভালো লাগছিল না। খিদে নেই তেমন, রাতে ঘুমও হচ্ছে না ভালো। দেবু আর মারিয়াম আজ বেরিয়েছে। উদ্দেশ্য ডাক্তার দত্তকে একবার দেখানো, আর তারপর একটু শপিং। কিন্তু ডাক্তার দত্ত আজ হঠাৎ করেই আটকে পড়েছেন। ওনার কম্পাউন্ডার বলে দিলেন সবাইকে ডাক্তারবাবু আজ বসতে পারবেন না। ফলে ঘণ্টাখানেক অপেক্ষার ফল সেখানে শূন্য। আবার আকাশটা খুব চমকাচ্ছিল। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিদ্যুতের রেখা সাবধান করে দিচ্ছিল যেন পৃথিবীকে। এইসব ঘটনায় মারিয়াম কেমন একটা নিরুৎসাহ হয়ে দেবুকে একরকম জোর করেই বাড়িতে নিয়ে চলে এলো। বাড়ি ঢোকার মুখেই তেড়ে ফুঁড়ে নামল বৃষ্টি, সঙ্গে অনবরত বজ্রপাত, আর মফস্বলের যা রীতি লোডশেডিং। মোবাইলের টর্চটা জেলে গেট খুলে বাড়ি ঢুকে ওরা একটু অবাক হয়ে গেল। সেই আলো অন্ধকারে ওরা দেখল কেউ একজন ওদের দরজার সামনে বসে আছে। তার সামনে কয়েকটা মোড়ক। মোড়কগুলো বেশ বড়। কিছুক্ষণ ইতস্তত করে মারিয়ামের হাতটা শক্ত করে ধরল দেবু। তারপর টান টান পা ফেলে এগিয়ে গেল ঘরের দিকে। কে হতে পারে এখন? দরজার সামনে এসে মোবাইলের টর্চের আলোটা সেই মানুষটার মুখের ওপর ফেলতেই
বেশ অবাক হয়ে গেল মারিয়াম। এ তো সেই কেইবুল লামজা। দেবুর তেমন মনে ছিল না, ফলে দেবু তাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করল, আপনি কে? কাকে চাই এখানে? ওগুলো কি? দেবু সেই প্যাকেটগুলোর দিকে আঙুল দেখালো। আমি আমি বলতে গিয়েও থেমে গেলেন লামজা। নিজের হাত দুটো বাড়িয়ে মারিয়ামের হাত দুটো চেপে ধরে বললেন, আমার আর সময় নেই মারিয়াম, এবার যেতে হবে। তুমি ওকে বলে দিও, হ্যাঁ? আর এগুলো তোমাদের জন্য উপহার। ইচ্ছে ছিল নিজে হাতে সাজিয়ে দেব, কিন্তু যাকে যাক, আমি আসি, হ্যাঁ? কথাগুলো বলে নিমেষের মধ্যে সেই ভয়ঙ্কর বজ্রপাত আর বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলেন লামজা। কয়েক সেকেন্ডের মধ্যেই মিলিয়ে গেলেন যেন অন্ধকারে। কিছুটা সময় দেবু আর মারিয়াম হতবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকল। কিছু বুঝতে পারছিল না ওরা কেউই। ঘরে ঢুকে চার্জার আলোটা জেলে লামজা দেওয়া সেই বড় প্যাকেট দুটো দেখছিল মারিয়াম। দেবু তাড়া দিল, তার খিদে পেয়েছে। তখনকার মতো জিনিসগুলো কি সেটা না দেখেই মারিয়াম রান্নাঘরে ঢুকে পড়ল। এরপর আবার 2 দিন কেটে গেছে। এ কাজ ও কাজে মারিয়ামের আর সেই প্যাকেটগুলোর কথা মনে ছিল না। হঠাৎ সেদিন রোহিণীর নজর গিয়ে পড়ল প্যাকেট দুটোর ওপরে। অবশ্য রোহিণীর নজর আগের দিনও ছিল। তার লক্ষ্য ছিল প্যাকেট দুটোর ওপরের কালো পলিথিন। এইরকম একটা পলিথিন তার খুব দরকার। বর্ষায় এবার তার টালি চালের এক ধার থেকে জল পড়ছে। বৌদি, ও বৌদি, বলছি ওই কালো পলিথিন মোড়া প্যাকেট দুটোই কি আছে গো? যদি তোমরা পলিথিনগুলো ফেলে দাও তবে আমাকে দিও কেমন? চালে দেব। রোহিণী থাকায় সুবিধে হলো মারিয়ামের। প্যাকিংটা কেটে পলিথিন দুটো দিয়ে ওকে বিদায় করে বসার ঘরের দরজা দিয়ে খুলতে বসল মারিয়াম। দুটো বাক্সই পিচবোর্ড দিয়ে মোড়ক করা। একটা একটু বেশি ভারী, অন্যটা বেশ হালকা। কোনটা আগে খুলবে সেটা নিয়ে একটু দোনোমোনা করলেও হঠাৎ কি মনে হতে হালকা প্যাকেটটাই আগে খুলে ফেলল। বেশ বড় একটা বাঁধানো অয়েল পেন্টিং। একটা হরিণ আর একটা ছোট্ট মেয়ে তার পিঠের উপর বসে কেমন যেন একটা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। তার দৃষ্টি সরাসরি এসে পড়েছে মারিয়ামের ওপর। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে মারিয়ামের গাটা কেমন যেন ছমছম করে উঠল। অস্বস্তি হচ্ছিল মারিয়ামের, তাই ছবিটাকে পেছন করে দেওয়ালে হেলান দিয়ে রেখে দিল। দ্বিতীয় বাক্সটা বেশ ভারী। মারিয়াম সেটা টেনে নিয়ে এলো ঘরের মাঝামাঝি ফাঁকা জায়গাটায়। খুলতে যাবে ঠিক তখনই কিচেনে একটা কিছু পড়ার শব্দ হলো। শব্দটা শুনে মারিয়ামের মনে হলো বাসন পড়ার আওয়াজ। দুধের সসপ্যানটা বসানো রয়েছে গ্যাসের ওপর, যদিও গ্যাসটা অফ করে রেখে এসেছে। তবু কেমন যেন একটা খটকা লাগলো মারিয়ামের। প্যাকেটটা ফেলে রেখে উঠে গেল কিচেনের দিকে। না, তেমন কিছু পড়েনি। কিচেনের সব জায়গায় ঝকঝকে তকতকে করে রাখা মারিয়ামের অভ্যাস। এখন তেমনই আছে, তবে একটা ব্যাপার দেখে একটু অবাকই হলো মারিয়াম। সিঙ্কের ভিতরে একটা স্টিলের থালা পড়ে আছে। মারিয়াম একটু ভেবে নিল, না, আজ তো রোহিণী যাবার পর আর কোনো বাসন ব্যবহার করেনি সে। রাতের খাবার করার এখনো কিছুটা বাকি আছে, সবে 7টা বাজে। তাহলে কি রোহিণী তাড়াহুড়োয় এটা না মেজেই চলে গেছে? বাসনটা ধুয়ে তুলে দেবার জন্য মারিয়াম সিঙ্কের কাছে গিয়ে অবাক হয়ে গেল। থালাটা একেবারে পরিষ্কার, সিঙ্কটাও বেশ শুকনো। তাহলে আর একটা ব্যাপার ও তাকে অবাক করল, এ থালাটা পরীর। ও বাড়ি থাকলে তখনই শুধু ব্যবহার হয়, এখন পরী হস্টেলে, তাই এটা তোলা ছিল। মাথাটা দপদপ করে উঠল মারিয়ামের। কি যে হচ্ছে! থালাটা তুলে রেখে কিচেন থেকে বের হয়ে আসছিল মারিয়াম। হঠাৎ তার মনে হলো কিছু একটা বারান্দায় চলে ফিরে বেড়াচ্ছে। একটা হুলো বেড়াল মাঝে মাঝেই আসে,
সেটা বারান্দায় পাক খাচ্ছে ভেবে মারিয়াম আবার বসার ঘরে এসে দ্বিতীয় বাক্সটা খুলতে শুরু করলো। একটা পেননাইফ দিয়ে প্যাকিংয়ের ওপরে শক্ত করে আটার টেপ কেটে ফেলতেই একটা অদ্ভুত সুন্দর গন্ধে ভরে গেল ঘরটা। এত সুন্দর গন্ধ এর আগে কখনো পেয়েছে বলে মনে করতে পারল না মারিয়াম। কয়েক মুহূর্ত একটা ঘোরের মধ্যে ছিল মারিয়াম। হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার সেই ঘোরটা কেটে গেল। মারিয়াম কান পেতে শুনল শব্দটা। বেশ কয়েকবার শব্দটা তার কানে এলো, কিন্তু ঠিক কোথা থেকে এলো সেটা ঠিকঠাক বুঝতে পারল না। একটু ভয় ভয় করতে শুরু করলো তার, কিন্তু পরেক্ষণেই নিজের বোকামির জন্য মনে মনে হেসে উঠল। আসলে প্যাকেটটার মধ্যে থেকে তখন একটা হরিণের মাথা দেখা যাচ্ছে। নিশ্চয়ই একটা খেলনা হরিণ। হরির জন্য দিয়েছেন লামজা। ওহ সত্যি, একটু যেন লজ্জা পেয়ে গেল নিজেই মারিয়াম। ঠিক তখনই বেজে উঠল ডোরবেলটা। ঘড়ির দিকে তাকালো মারিয়াম। 8টা বাজে। দেবু তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরে না। তবে আই হলে চোখ দিয়ে দেখল কেউ নেই। চোখ সরিয়ে নিতে যাবে ঠিক তখনই দেখল সেই অদ্ভুত দৃশ্য। তার দরজার বাইরেটা একটা আশ্চর্য হলুদ আলোয় ভরে আছে, আর তাদের বাড়িটা ভেসে আছে জলের ওপর। যত দূর চোখ যায় শুধু জল আর জল। তারপরেই হঠাৎ কেমন বদলে যেতে লাগলো সব। সেই জলের ওপর ভেসে বেড়াতে লাগলো অসংখ্য ছোট বড় স্থল। তাদের কোনটা একটা ফুটবল মাঠ, কোনোটা আবার অনেক ছোট। সেই ছোট বড় দ্বীপগুলোর ওপর ছোট ছোট সবুজ ঝোপ গাছ। হঠাৎ একটা দ্বীপ থেকে একদল ভারী সুন্দর দেখতে হরিণ ছুটতে ছুটতে তার ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। তাদের মাথার বাঁকা শিংগুলো যেন দুদিক থেকে ব্র্যাকেটের মতো করে বেড়ে উঠেছে। হঠাৎ কোথা থেকে একটা আলোর ঝলকানিতে চোখ ঝলসে যাওয়ার মতো হলো মারিয়ামের। বেশ কিছুটা দূর থেকে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে সেই আলো। কখনো তার রং নীল, কখনো হলুদ, কখনো অদ্ভুত সব রঙের মিশ্রণ যেন বয়ে নিয়ে আসছে কেউ। কাছে, আরও কাছে এগিয়ে আসছে সেই আলো। প্রায় যখন তার দরজার কাছে এসে পৌঁছলো তখন মারিয়াম যা দেখল তাতে তার সমস্ত শরীর কেমন যেন গুলিয়ে উঠল। একটা আধা মানুষ আধা হরিণ শরীর তার সর্বাঙ্গ থেকে মাংস খসে খসে পড়ছে। একটা অসহ্য দুর্গন্ধে ভরে যেতে লাগলো সমস্ত পরিবেশ। মারিয়াম ভয়ে কেঁপে উঠল, কিন্তু সেই জায়গা ছেড়ে নড়তে পারল না। কেউ যেন তার পা দুটো আটকে দিয়েছে মেঝের সঙ্গে। এগিয়ে আসা সেই মাংসের ওপর কোনো চামড়া নেই। সে ভয়ানক এক বীভৎস দৃশ্য। সেই গলা পচা দেহের সামনের দিকে মুখটা মানুষের, আর সেই মুখের উপর থেকে হরিণের শিংগুলোর ভিতর থেকে ছিটকে আসছে অতি উজ্জ্বল সেই চোখ ধাঁধানো আলো। হঠাৎ মারিয়ামের মনে হলো এই মুখটা তার খুব চেনা, খুব চেনা। হঠাৎ তখনই মারিয়ামের চোখের সামনে ঘটে গেল আরও একটা অদ্ভুত ঘটনা। দরজার বাইরের সমস্ত দৃশ্যপট হঠাৎ যেন কেমন ঘুলিয়ে উঠল। একটা বিষণ্ণ অন্ধকারে ছেয়ে যেতে লাগলো সব কিছু, আর হরিণের দল একে একে মিশে যেতে লাগলো সেই আধা মানুষ আধা হরিণের শরীরে। বীভৎস সেই দৃশ্য আর ভয়ানক গাঢ় হয়ে আসা অন্ধকার চিরে শুরু হলো এক অদ্ভুত গোঙানি আর কান্নার আওয়াজ। কে কাঁদছে? কারা কাঁদছে? বুঝতে পারল না মারিয়াম। তার চারপাশটা হঠাৎ করে একেবারে গাঢ় অন্ধকার হয়ে গেল। চোখ ঝাপসা হয়ে এলো তার। শরীরটা যেন ধসে যাওয়া মাটির মতো নেমে এলো মেঝের ওপর। জ্ঞান হারাতে হারাতে সে শুনতে পেল অনেক অনেক দূর থেকে একটা মিষ্টি মেয়েলি গলা তাকে ডাকছে। মারিয়াম, মারিয়াম, চলে আয়, চলে আয় মারিয়াম, মারিয়াম।
গতকাল রাতের পর প্রায় ঘন্টা 10 জ্ঞান ছিল না মারিয়ামের। দেবু বাড়ি ফিরে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। বহুবার ডাকাডাকি করেও যখন মারিয়াম দরজা খুলল না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে হতবাক হয়ে গেছিল দেবু। মারিয়াম ঠিক দরজার পাশে মেঝেতে মুখ গুঁজে পড়ে আছে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত, তাই অত রাতে ডাক্তারখানায় নিয়ে যাওয়াটাও মুশকিল ছিল। বন্ধু অবনী হাসপাতালের ডাক্তার, তাকে ফোন করে পরামর্শ নিয়ে সেই মতো দেখাশোনা করছে দেবুই। সকাল হতেই ডাক্তারবাবু নিজে এসে 2 ইঞ্জেকশন পুশ করে দিয়ে গেছেন। সকাল 7টা নাগাদ জ্ঞান ফিরল যখন, মারিয়ামের মাথাটা তখনও ধরে আছে একেবারে। চোখের সামনে তখনও গত রাতে সেই ঘটনা ভাসছে। একবার ভাবল দেবুকে বলে সে কথা, কিন্তু পরেক্ষণে সে সিদ্ধান্ত বদলালো। দেবু এসব কথা বিশ্বাস তো করবেই না, উল্টে ডাক্তার বদ্যি তুমুল তালগোল পাকিয়ে দেবে। না, দেবুকে বলা যাবে না। কিন্তু এই ঘটনাটা কাউকে না কাউকে বলতেই হবে, জানতেই হবে সত্যিটা কি। সে কি ভুল দেখেছে? তাই যদি হয় তবে কেন ওরকম সব ঘটনা দেখল? হঠাৎ তার মনে পড়ল ডাইনোর কথা। ডাইনো তার ক্লাসমেট, আসল নাম বিপুল সরকার, থাকে কল্যাণী। সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতো যোগাযোগ আছে এখনও। কলেজে পড়ায়, তার সঙ্গে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে চর্চা করে। দেশ বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় ওর লেখাও বের হয়। মোবাইলটা নিয়ে ডাইনোর নম্বরটা ডায়াল করল মারিয়াম। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। ডাইনো এসেছিল, সমস্ত ঘটনা শুনেছে, তারপর চলে গেছে। যাবার সময় বলে গেছে, শোন, কয়েকটা দিন একটু সাবধানে থাকিস, আর আমি ফিরে না আসা পর্যন্ত একটা কথা কিন্তু মাথায় রাখবি, মনে জোর রাখতে হবে, বুঝলি? তোর কোনো ক্ষতি হবে না, কিন্তু এই কিন্তুর উত্তর দেয়নি ডাইনো, চলে গেছে। এদিকে দেবু গেছে ব্যবসার কাজে, দিন 5 পরে আসবে। একাই আছে মারিয়াম। রোহিণী রাত 9টায় তার সঙ্গে ডিনার করে বাড়ি যায়। বাকি রাতটা একাই কাটায় মারিয়াম। ঘুম আসে না। একটা খুট করে শব্দ হলেও চমকে বিছানায় উঠে বসে। চোখের নিচে কালি, শরীর বেশ দুর্বল হয়ে গেছে মারিয়ামের। তার উপর গত রাতে যা ঘটল। মারিয়াম আধো ঘুমে বিছানায়, মাথার মধ্যে অদ্ভুত সব ছবি ভেসে উঠছে। নিজেকে বোঝাবার চেষ্টা করছে ওসব কিছুই নয়, ভুলভাল দেখছে নিজেই, হ্যালুসিনেশন। আবার পরেক্ষণেই বন্ধ চোখের পর্দায় ভেসে উঠছে সেদিনের সেই দৃশ্য, কানে বেজে উঠছে সেই কান্না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে এভাবেই হয়তো কেটে যেত সমস্ত রাত। কিন্তু হঠাৎ একটা ঘড়ঘড়ে শব্দে ছেঁড়া খোঁড়া ঘুমটা ভেঙে গেল মারিয়ামের। একটু সজাগ হয়ে বুঝল শব্দটা বসার ঘর থেকে আসছে। বাইরে তুমুল বৃষ্টি। লোডশেডিং হয়নি, তাই সাহস করে উঠে বসার ঘরে গেল মারিয়াম। না, সব ঠিকঠাক আছে, শুধু একটা জায়গায় চোখটা আটকে গেল তার। লামজার দেওয়া ছবিটা রোহিণী দেওয়ালে আটকে দিয়েছিল, কিন্তু যেখানে আটকে ছিল এখন সেটা সেখানে নেই। ছবিটা এখন রয়েছে বসার ঘরের উত্তর পূর্ব দেওয়ালে। পায়ে পায়ে এগিয়ে সেখানে পৌঁছে মারিয়াম অবাক হয়ে দেখল ছবিটা ঠিক দেওয়ালে ঝুলছে না, সেটা যেন দেওয়ালের ওপরেই রয়েছে, যেন জীবন্ত। এখনই চলে ফিরে বেড়াবে, এখনই হরিণের পিঠের ওপর বসে থাকা বাচ্চা মেয়েটা কিছু বলে উঠবে তাকে। এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল মারিয়ামের। আস্তে আস্তে নিজের বাস্তব অস্তিত্বটা হারিয়ে যাচ্ছিল তার, যেন এক অন্য জগতে ঢুকে পড়ছিল মারিয়াম। সেখানে
এক পরম শান্তি। নিস্তব্ধ পরিবেশ, ঘুরে বেড়াচ্ছে হরিণের দল, তাদের বাদামি হলুদ রঙের ওপর স্বচ্ছ আলো পড়ে অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। হরিণগুলো ঠিক যেন একদল নৃত্যরত শিল্পী, অদ্ভুত ভঙ্গিতে এরা নেচে চলেছে। সমস্ত কিছু যেন ভেসে আছে একটা বিরাট জলভাগের ওপর। হঠাৎ কোথা থেকে একটা ছোট্ট মেয়ে তার সামনে দিয়ে চলে গেল। যেতে যেতে একবারের জন্য তার দিকে পিছন ফিরে তাকাতে অবাক হয়ে গেল মারিয়াম। এ তো সেই ছবির মেয়েটা। এক মাথা এলোমেলো চুল, সেই পাতার পোশাক, মাথায় নীল হলুদ ফুলের মুকুট, আর চোখের মণি দুটো ঘন কালো। হঠাৎ কি হলো মারিয়ামের? মেয়েটাকে ধরার জন্য এগিয়ে যেতে গেল, আর ঠিক তখনই চারধার কাঁপিয়ে একটা ভয়ঙ্কর বজ্রপাত সমস্ত দিক দিনের আলোর মতো ঝকঝকে করে দিল। আর ঠিক তারপরেই সব অন্ধকার। মারিয়াম চমকে উঠে বুঝতে পারল যে বসার ঘরে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ যা কিছু সে দেখল, অনুভব করল, সে সবের চিহ্ন মাত্র কোথাও নেই। শুধু চাপ চাপ অন্ধকার আর বৃষ্টির শব্দ। ভয় করতে লাগলো মারিয়ামের। বুঝতে পারল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। বুকের ভেতর কেমন যেন একটা শিরশিরানি ধীরে ধীরে বেড়ে চলেছে। শোবার ঘরের দিকে এগোতে গিয়ে বুঝল গা হাত পা কাঁপছে তার। শরীরটা যেন অবশ হয়ে আছে। কোনো মতে দেওয়াল ধরে ধরে শোবার ঘরে ঢুকে টেবিলের ওপর রাখা চার্জার আলোটা জ্বালতে জ্বালতেই শুনতে পেল অদ্ভুত সেই কান্নার আওয়াজ। এ কান্না মানুষের কি অন্য কিছু? কেমন একটা অসহ্য গা ছমছমে পরিস্থিতি চারদিক থেকে মারিয়ামকে যেন ঘিরে ধরতে লাগলো। বিছানায় বসে পড়ল মারিয়াম। তার চোখ আবার ঝাপসা হয়ে এলো। বিছানার এক কোণে ধীরে ধীরে শরীরটা এলিয়ে দিল মারিয়াম। আপনার নাম? নমস্কার, আমি বিপুল সরকার। মারিয়াম আমাকে ডাইনো বলে ডাকতো। মারিয়াম সরকার আপনার কে হয়? সেরকম কেউ নয়, মানে রক্তের সম্পর্ক নেই আমাদের মধ্যে। আমরা অ্যাকচুয়ালি স্কুল থেকে কলেজ একসঙ্গে পড়েছি, সে অর্থে সহপাঠী বলা চলে। আপনি জানেন মারিয়ামের সঙ্গে কি ঘটেছে? না, জানতাম না, এখানে এসে শুনলাম। এখানে এলেন কেন? কোন প্রয়োজন ছিল? আমরা যতদূর জানতে পেরেছি এর দিন 7 আগেও একদিন এসেছিলেন আপনি, ঘণ্টাখানেক ছিলেন, সত্যি? হ্যাঁ, এসেছিলাম। অ্যাকচুয়ালি মারিয়াম ডেকেছিল আমায়। একটা অদ্ভুত ধরনের ঘটনা ওর সঙ্গে ঘটেছিল, যার কারণে ও বেসিক্যালি খুব ভয় পেয়ে গিয়েছিল আর কি। এসআই ঘণ্টারাম মালাকার এবার অবাক হয়ে গেলেন। চোখ কুঁচকে বললেন, কি ধরনের অদ্ভুত ঘটনা? আর সেটা যদি ঘটবেই, তাহলে তো মরিয়মের হাজবেন্ড দেবব্রত সরকারও জানতেন। উনি তো কিছুই জানেন না দেখছি। আর সেই ঘটনা মরিয়ম আপনাকেও বা বলতে যাবে কেন? কি ডায়নো মশাই, ডাল মে কুছ কালা লাগতা হ্যায়। ঠিকঠাক করে বলুন দেখি, ব্যাপারটা না আসলে কি? দুহাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে কিছুটা সময় বসে রইল বিপুল সরকার ওরফে ডাইনো। একটু ধাতস্থ হয়ে বলল, শুনুন তাহলে।
অ্যাকচুয়ালি মারিয়ামের ফোন পেয়ে আমি সেদিন কলেজ থেকে সরাসরি এখানে চলে আসি। ওর চোখে মুখে জানেন সেদিন অদ্ভুত ধরনের একটা ভয়ের ছাপ ছিল। কোনো একটা চাপা উদ্বেগ আর উৎকণ্ঠায় মারিয়াম যেন ছটফট করছিল আর কি, তবে বলতে পারছিল না কাউকে। আমি একটু আধটু প্যারানর্মাল ব্যাপার নিয়ে রিসার্চ করে থাকি, তাই বোধহয় ও ভেবেছিল আমাকে বললে কোনো সুরাহা হতে পারে। একটু চুপ করে থেকে একটা বড় প্রশ্বাস নিয়ে ধীরে ধীরে সমস্ত ঘটনাটা খুলে বলল ডাইনো। ডাইনো জানতো এসব কথা কেউ বিশ্বাস করবে না, অন্তত পুলিশ অফিসার তো নয়, আর সেটাই স্বাভাবিক। কিন্তু ওকে অবাক করে ঘণ্টারাম মালাকার বললেন, দেখুন বিপুলবাবু, আপনার এই গল্পটা যে কেউ হেসে উড়িয়ে দেবে আর পাগলের প্রলাপ বলে ঠাট্টা তামাশা করবে, এটা নিশ্চয়ই বোঝেন আপনি। একটু চুপ করে থেকে নিজের চকচকে টাকে একবার হাত বুলিয়ে নিয়ে আবার বলতে লাগলেন, কিন্তু আমি তেমনটা করছি না। বেশ বড় আর ভাষা চোখ দুটো ডাইনোর মুখের ওপরে ফেলে বললেন, আমি মরিয়মের একটা ডায়েরি পেয়েছি, তাতে হুবহু আপনার বলা কথাগুলো লেখা আছে, দিন তারিখও মিলে যাচ্ছে। কিন্তু এবার বলুন তো, আপনার কি মনে হয় এই ঘটনার ব্যাখ্যা কি? আর যদি সত্যিই ঘটে থাকে, তাহলে গতকাল কি এমন হলো যে? দেখুন, গতকাল কি ঘটেছে সেটা একমাত্র মারিয়ামই বলতে পারতো, কিন্তু এ কথা বলতে বলতেই হঠাৎ কি মনে হতে ডাইনো উঠে পড়ল চেয়ার থেকে। বসার ঘরেই বসেছিল তারা। ডাইনো এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছিল। কি একটা দেখতে পেয়ে ঘরের উত্তর পূর্ব কোণে ছুটে গেল। পরেক্ষণেই একটা প্যাকিং বাক্স থেকে নিচু হয়ে কিছু একটা বের করতে যেতেই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। সবাইকে অবাক করে একটা অদ্ভুত সুন্দর হরিণ সেই বাক্সের ভিতর থেকে এক লাফে বেরিয়ে যেন হাওয়ার গতিতে ঘরের মধ্যে দিয়ে মিলিয়ে গেল বাইরের সন্ধ্যার অন্ধকারে। এক ঝলকে ঘরের মধ্যেকার সবাই দেখল হালকা হলুদ বাদামি রঙের হরিণের সমস্ত শরীর থেকে একটা অদ্ভুত তুটি ছিটকে যেন চারিদিকে ছড়িয়ে গেল। চোখ ঝলসে গেল যেন একেবারে সবার। ডাইনো তখন হতবাক হয়ে দাঁড়িয়ে। একটা গা ছমছমে শিহরণে ডাইনো কথা বলতে আর চেঁচাতেও ভুলে গেছে। শুধু সেই নয়, ঘরের মধ্যে থাকা জোনা 13 মানুষ এই একই রকম অনুভূতিতে হতবুদ্ধি হয়ে গেছে। সবার চোখ কান খোলা আছে, কিন্তু কেউ কিছু ভাবতে বা বুঝতে পারছে না। একটা গুমোট পরিস্থিতি যেন সমস্ত পরিবেশটাকে ভারী করে তুলেছিল। ঘরময় যখন এরকম পরিস্থিতি, ঠিক তখনই ভয়ঙ্কর একটা আওয়াজে সবাই চমকে উঠল। একজন বয়স্ক মহিলা দরজার ঠিক পাশে দাঁড়িয়েছিলেন। এই ভয়ানক কান ফাটানো শব্দে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ততক্ষণে সমস্ত ঘর গাঢ় অন্ধকারে ডুবে গেছে। পুলিশ অফিসার ঘণ্টারাম মালাকার একটা লাইটার জ্বালানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন। আর ঠিক তখনই সবাই দেখল সেই অদ্ভুত দৃশ্য, শুনল সেই অত্যন্ত অদ্ভুত কান্না। দেওয়ালের উত্তর পূর্ব কোণ জুড়ে তখন একটা তীব্র নীল আলোয় ঘটে চলেছে এক ঘটনা। একটা বিশাল জলাভূমির মধ্যে কতগুলো ছোট ছোট দ্বীপ, সবুজ গাছ লতা গুল্ম ছেয়ে আছে সেখানে। তারা ক্রমাগত ভাসতে ভাসতে চলেছে কোথায় কোন দিকে কেউ জানে না। হঠাৎ এরকম একটা ছোট্ট দ্বীপের গাছপালার ভিতর থেকে বেরিয়ে এলো একটা বেশ বড় সড়ো হলুদ বাদামি রঙের হরিণ। তার পায়ে পায়ে একটা ছোট্ট হরিণ শিশু। হঠাৎ কোথা থেকে একটা ছোট্ট মেয়ে এসে উঠে বসলো বড় হরিণটার পিঠে। মেয়েটার গায়ে ছেঁড়া খোঁড়া কাপড়, চুলগুলো মুখটাকে ঢেকে রেখেছে। পিঠের মেয়েটাকে
নিয়ে কয়েক পা এগিয়ে এলো হরিণটা। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটার মুখের ওপর থেকে সরে গেল চুলগুলো। সবাই অবাক হয়ে দেখল সেই মুখে ধীরে ধীরে ফুটে উঠছে একটা আরতি। কেমন যেন করুণ হয়ে উঠছে সেই মেয়ের চোখ। আর তারপরেই হঠাৎ তার চোখ দুটো যেন জ্বলে উঠল লাল আগুনের গোলার মতো, আর সেই হরিণের শরীরের সুন্দর রং বদলে যেতে লাগলো লালচে কালো রঙে। ধীরে ধীরে সব কেমন যেন ধূসর হয়ে আসতে থাকলো। হরিণ আর সেই মেয়েটার শরীর যেন মর্গ থেকে বেরোনো মৃতদেহের মতো ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। ঠিক তখনই একটা গুলির শব্দ, আর সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আবার আগের মতো চরম অন্ধকারে ডুবে গেল। শুধু ভেসে আসতে লাগলো একটা খুব ভয়ানক যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া কান্না। সে কান্না মানুষের না অন্য কিছুর তা কেউ বুঝতে পারল না, যেমন বুঝতে পারল না এই সব ঘটনার অর্থ। গত প্রায় 1 মাস জমে মানুষে টানাটানি চলার পর মারিয়াম এখন একটু সুস্থ, তবে হাসপাতালে থাকতে হবে এখনো বেশ কিছুদিন। শরীরে 32টা ক্ষত নিয়ে ভর্তি হয়েছিল যেদিন, তারপর থেকে গতকাল পর্যন্ত সে একটাও কথা বলেনি, বলার মতো অবস্থায় ছিলও না। শুধু নল দিয়ে খাওয়া আর নার্সের ওষুধ খাওয়ানো ছাড়া তার সমস্ত কিছুই জড় পদার্থের মতো হয়ে গেছিল। আজ সকালেই প্রথমবার সে দেবব্রতকে ডেকেছে। সে খবর পৌঁছতেই পুলিশ অফিসার ঘণ্টারা মালাকার এবং ডাইনো এখন তার ঘরে। গত 1 মাসে ঘটে যাওয়া ঘটনার কিছুই সে জানে না। মারিয়াম তার বেডে হেলান দিয়ে বসে আছে। ডাইনো তাকে কিছু বলার আগেই সে জানতে চাইল, কোথায় দেবু? মালাকার একটু ইতস্তত করে কিছু বলতে গেলেন। তাকে থামিয়ে দিয়ে ডাইনো বলল, দেখ, তোকে সেই সব বলতেই এখানে এসেছি আমরা, কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে। একদম হাইপার বা উত্তেজিত হলে চলবে না। কিন্তু দেবু ভালোই আছে, চিন্তার কোনো কারণ নেই। একটু থেমে বলল, আচ্ছা, তুই দেবুর ব্যবসা সম্পর্কে কিছু জানতিস না বোধ হয়, বা যেটুকু জানতিস সেটা খুবই কম। দেবু এই অঞ্চলে রিয়েল এস্টেটের কাজকর্ম করত, সেটা সবাই জানে, কিন্তু এর বাইরেও দেবুর একটা বড় ব্যবসা ছিল যেটার কথা কেউ জানতো না। বন্য জন্তু পাচার। একটা চক্রের সাহায্যে দেবু আন্তর্জাতিক চোরাচালান বাজারে দিনে দিনে খুব গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছিল। তোর যেদিন ওরকম হলো তার ঠিক 1 মাস আগে এরকম একটা চোরা শিকারীর দলের সঙ্গে দেবু গিয়েছিল মণিপুর। সাধারণত দেবু যায় না বা যেত না। এই ধরনের চোরা শিকারের সেবার কি ইচ্ছে হয়েছিল ওর কি জানে, আর সেই যাওয়াই ওর কাল হলো। টেবিলে রাখা জলের বোতল থেকে 2 ঢোক জল খেয়ে আবার বলা শুরু করলো ডাইনো। হ্যাঁ, যা বলছিলাম, 6 জনের দলটা সেদিন গিয়েছিল মণিপুরের একটা বিখ্যাত জাতীয় উদ্যানে। আগে থেকেই বনরক্ষীদের টাকা পয়সা খাইয়ে অনেক ভালো ব্যবস্থা করে রাখা হয়েছিল, এবং এই জাতীয় উদ্যানটার নামটা অবশ্য তোর জানা, মারিয়াম, কেইবুল লামজা। চমকে উঠল মারিয়াম। এ নাম তো তার পরিচিত, কিন্তু বেশ বিচলিত হয়ে উঠল সে। তাকে লক্ষ্য করছিল ডাইনো। একটু গম্ভীর গলায় বলল, দেখ মারিয়াম, তুই এরকম টেন্সড হলে কিন্তু হবে না। শোন আগে। যাই হোক, কে বললাম যাতে ওরা সেবার টার্গেট করে থামিন শিকার করবে। থামিন হলো বিলুপ্ত প্রায় এক ধরনের হরিণ, খানিকটা সম্বরের মতো হলেও এর আয়তনে একটু ছোট, আর পা গুলো খুব লম্বা।
ওরা থাকে লোকতরা হ্রদের ওপর, ভাসমান ছোট বড় সব দ্বীপের ওপর। মাটি, লতা পাতার বিভিন্ন ধরনের জৈব পদার্থ দিয়ে তৈরি এই দ্বীপগুলোকে মণিপুরের ভাষায় আবার বলা হয় ফুমটি। তো সেদিন এরকম একটা বেশ বড় ফুন্ডির ওপর ওরা থামিন মারার জন্য উঠেছিল। 303 রাইফেলটা ছিল দেবুর হাতে। সাইলেন্সার রাইফেলটা তাক করে থাকতে থাকতেই সামনে এসেছিল একটা বেশ নধর পরিণত থামিন। কিন্তু দেবু তাকে গুলি করতেই কোথা থেকে যেন একটা ছোট্ট মেয়ে এসে দাঁড়ায় সেই হরিণের সামনে। তার কোলে একটা ছোট্ট বাচ্চা হরিণ। রাইফেলের গুলি সেই বাচ্চা হরিণের শরীর ভেদ করে একেবারে বাচ্চা মেয়েটার শরীরে গিয়ে লাগে। স্পটেড। এই ঘটনায় দেবু প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, কিন্তু কি করবে বুঝতে না পেরে ফুন্ডির শুকনো গাছপালায় আগুন ধরিয়ে পালিয়ে আসে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ওরা ফুন্ডি ছাড়ার পরেই প্রচন্ড বৃষ্টি নামে, নিভে যায় সব আগুন। তার কয়েকদিন পর স্থানীয় আদিবাসীরা সেই মেয়েটাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সেই অকুস্থলে। সেখানে আধপোড়া পচতে থাকা 3টে দেহ তারা খুঁজে পায়। একটা সেই বাচ্চাটার, আর অন্য 2টো সেই বাচ্চা হরিণ আর তার মায়ের। ওই মেয়েটা ছোট থেকেই থামিনের সঙ্গে ফুন্ডিতে খেলতে খেলতে বড় হচ্ছিল। ওর মৃত্যুতে আদিবাসী গ্রামের সকল মানুষ যেমন খুব কষ্ট পেয়েছিল, তেমনি এর প্রতিকার চাইতে ওরা সবাই মিলে ছুটেও গিয়েছিল বন দপ্তরের অফিসে। কিন্তু গুলিটা, এমনকি গুলিটা বের করে দেখালেও সেখানে কোনো রকম কোনো সুবিচার ওরা পায়নি। ভাবি বা কি করে? আসলে প্রচুর টাকার লেনদেন ততদিন হয়ে গেছে। তো এক নাগাড়ে এতগুলো কথা বলার পর হাঁপিয়ে উঠল ডাইনো। একটু চুপ করে থাকে। ঘরময় তখন নিস্তব্ধতা। মারিয়াম যেন একটা চরম আঘাত প্রাণপণে শুয়ে যাচ্ছে। তার চোখের কোণে জল। নার্স এসে মারিয়ামের বাম হাতে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে চলে গেল। একটা ওষুধ ঠিক 10 মিনিট পর খাবার জন্য দিয়ে গেল। নার্স চলে যেতে ডাইনো আবার বলল, জানিস মারিয়াম, আদিবাসীদের কান্না বিফলে যায়নি। তাদের আরাধ্য প্রকৃতি এই নৃশংসতার প্রতিশোধ নিতে এসেছিল। যে মহিলা তোকে কেইবুল লামজা নামে পরিচয় দিয়েছে, তিনি ওই আদিবাসীদের এক প্রেত গুরু। যে ছবি আর বাক্সটা তোকে উনি গিফট করেন, সেটা আসলে ওনার অস্ত্র। ওই বাক্সের মধ্যেই সেই আধপোড়া হরিণের স্টাফ দেহটা রেখে গেছেন। তোর কাছ থেকে ঘটনাটা শুনে আমি প্রথমে কোনো সূত্রই পাচ্ছিলাম না। হঠাৎ কি মনে হতে কেবল লামজা সার্চ করি। সেখান থেকেই মনে হয় ওখানে গেলে হয়তো কিছু জানা যাবে। তারপর আর কি, চলে গেলাম। অবশ্য না গেলেই বোধহয় ভালো হতো। তাহলে আর। এতক্ষণ ডাইনোর কথা শুনতে শুনতে দাঁতে নখ কাটছিলেন অফিসার ঘন্টারাম মালাকার। এবার তিনি শুরু করলেন, মিস্টার বিপুল সরকার প্রেতচর্চা না করে যদি আইবি জয়েন করতেন তবে দেশের ভালো হতো। যাই হোক, উনি সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমাকে দিয়েছেন, আর তার জন্য একটা বিরাট আন্তর্জাতিক চোরাচালান এবং চোরা শিকারীদের একটা বিরাট গ্যাং আমরা হাতের মুঠোয় পেয়ে গেছি। খুব শিগগিরই সব কটা ধরা পড়ে যাবে। আপনার স্বামী প্রধান সাক্ষী হয়েছে, ওনার শাস্তি যতটা সম্ভব কম করার চেষ্টা করব। এবার একটু মারিয়ামের কাছে ঘেঁষে চোখ দুটো ছোট করে ভ্রু কুঁচকে বললেন, এবার আপনি বলুন তো, সেদিন আপনার এমন দশা হলো কি করে? 32টা ক্ষত। মারিয়াম ছটফট করে উঠল।
তার মুখটা ততক্ষণে ডান দিকে বেঁকে গেছে, শরীরটা কেঁপে কেঁপে উঠছে বারবার। ঘণ্টারাম মালাকার ছুটে গেলেন ডাক্তারের কাছে। ডাইনো নেমে এলো হাসপাতালের বারান্দা থেকে, রাস্তায় নেমে হাঁটতে লাগলো। মারিয়ামের শরীরের 32টা ক্ষত করার সময় একটা অদ্ভুত হিংস্রতা তাকে পেয়ে বসেছিল, আর আজ শেষ হয়ে যাবে সব হিসেব। এই কদিনে 33টা খুন করেছে দেবু। মেয়েটাকে মারার পরেও চলে আসেনি দেবু। 32টা থামিন মারার পর আর রাইফেলে গুলি ছিল না, না হলে দেবুর সঙ্গে তার দেখা হবার কথা নয়। নৌকার দাঁড়টা এখনও সেই লোকটাক হ্রদের একটা ফুমডিতে তার শরীরের পাশে পোঁতা আছে। তাকে সেখানে পৌঁছতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। ডাইনো উত্তর পূর্ব দিকে হাঁটতে লাগলো। একটা অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। একটা অদ্ভুত আনন্দে হাওয়ায় ভেসে চলল ডাইনো। শেষ হলো আমাদের আজকের নিবেদন। গল্প পাঠে আমি সৌমাল্য, মারিয়ামের চরিত্রে অনুশ্রী, দেবু চরিত্রে বিশিষ্ট নাট্যশিল্পী এবং কণ্ঠশিল্পী শ্রী পিনাকি চ্যাটার্জি মহাশয়, ডাইনো চরিত্রে কৌস্তব, ইন্সপেক্টরের ভূমিকায় তীর্থ, লামজার ভূমিকায় নবনীতা, বাচ্চা মেয়ে ও রোহিণীর ভূমিকায় শুভ স্বপ্না, এডিটিংয়ে ফিনিক্স অডিওভার্স এবং প্রচ্ছদে ক্যানভাস আর রৌমজিৎ। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। খুব শীঘ্রই আমরা এক নতুন গল্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন গল্পের ঠিকানা, যেখানে ভিন্ন স্বাদের গল্প শোনানোই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ।